মাসের শেষ প্রায়, হাতে টাকা কম। মায়ের ডায়াবেটিক্সের ওষুধ কিনতে হবে, ছোট বোনের আগামী মাসে পরীক্ষা, তার ফিও দিতে হবে। কিভাবে হবে এত কিছু? বাসা ভাড়া মাথায় খড়গের মতন ঝুলছে। এমন শত সহস্র চিন্তা মস্তিষ্ককে প্রশান্তি দিচ্ছে না। দুশ্চিন্তায় নাস্তানাবুদ হয়ে দোকানের সাথে লাগোয়া ছোট্ট ঘরটায় চৌকিতে শরীর ঠেকালো মামুন। ফেটে চৌচির হয়ে আসা ফোনের স্ক্রিনে সময় দেখল রাত 1টা 2। এক সময় অবাধ্য মস্তিষ্ক মিয়ে এলো নিদ্রার আভাসে, স্থবির হয়ে এলো শরীর। ক্লান্তিতে ম্রিয়মাণ প্রতিটা দেহকোষ। পরের দিনের সংগ্রামের জন্য শক্তি সঞ্চয় প্রয়োজন। ধাম ধাম ধাম। ধাতব শাটারে জোরে জোরে আঘাতের শব্দে ধরফর করে উঠে বসল মামুন। আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড়। এ কি অশরীরী ভর করল নাকি? এক লাফে বিছানা ছেড়ে দরজাটা ঠেলে লুঙ্গির প্যাচ দিয়ে হুঙ্কার ছাড়ল সে। কোন জানোয়ারি বেইন্নাকালে একটা চটকানা দিব মামুন্না। দোকানের বন্ধ শাটারের সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে মাথায় হাত পড়ল মামুনের। মুখটা হা হয়ে গেল ইঞ্চি কয়েক। আরে নিহাত ভাই, আপনি? মামুনের স্যান্ডো গেঞ্জি টেনে ধরল নিহাত। তার তীক্ষ্ণ দৃষ্টি শরীরে শিহরণ খেলিয়ে দিল যেন। বোঝা গেল তেতে আছে সে। না হলে রাত 2টা যে ভোর রাত, সে কেই বা না বুঝবে। ছেলেটাকে ঘাটিয়ে কাজ নেই। মামুন দ্রুত মুখ ডলে নিদ্রা দূর করল। কি লাগবো ভাই, কন শুধু? আমারে কয়েক বালতি রং দে, কালো লাল সাদা। এত রাতে রং দিয়ে কি কাজ তা জিজ্ঞেস করে নিহাদের পর্বতসম মেজাজ আরও চড়িয়ে দেওয়ার দুঃসাহস না করাই শ্রেয়। ঘর থেকে চাবি এনে শাটারের তালা খুলল মামুন। গভীর রাত্রির নৈশব্দ চিরে জং ধরা শাটারের ঘর আওয়াজ প্রতিধ্বনিত হলো। ভেতরে ঢুকে রঙের বালতি প্যাকেট করতে থাকলো সে। খালা কেমন আছে? এই তো আল্লায় রাখছে ভাই মোটামুটি। পুষ্পিতা কি সায়েন্স নাকি আর্টস? সায়েন্স ভাই। অয় নাকি ডাক্তার হইব। ভালো 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 মতো পড়াশোনা করতে বলিস। যদি এসএসসিতে গোল্ডেন পায় তাহলে ওকে হোটেল সোনারগাঁওয়ে ট্রিট দেব বলিস কিন্তু। আচ্ছা ভাই। দাঁত দেখিয়ে হাসল মামুন। নিহাদের হাতে প্যাকেট ধরিয়ে দিল। কিছুই জিজ্ঞেস করল না সে। দ্রুত হাতে নিজের ওয়ালেট বের করল। 5টা 1000 টাকার নোট একটানে বের করে মামুনের হাতে গুজে দিল। হাহাকার করে উঠল দোকানি ছেলেটি। আরে আরে ভাই, করেন কি? এই রঙের দাম 1500-এর বেশি কোনো মতেই হইব না। এ কোয়ালিটির মাল দিছি, স্কিন রে প্রোটেক্ট করে, কিন্তু তাও এই। চুপচাপ পকেটে ঢোকা। আরেকটা বেশি কথা বললে এক চটকানায় ঘাড় বাঁকিয়ে দেব বেত্তমিস। আমাকে জানোয়ার ডাকে। উল্টো ঘুরে ফোঁস করতে করতে বাইকের দিকে এগোলো নিহাত। রঙের প্যাকেট ভালো মতো ব্যাকসিটে ঝুলিয়ে মাথায় হেলমেট চড়ালো। অতপর বাইকের ইঞ্জিন চালু করে নির্জন সড়ক বেয়ে ছুটে গেল অদূরে। হাতে করকরে 5000 টাকার নোট নিয়ে পুতুলের মতন দাঁড়িয়ে থাকলো মামুন। চেয়ে থাকলো পথ পানে। যতক্ষণ নিহাদের ক্রমশ ঝাপসা হয়ে আসা অব্যয় চোখে পড়ে। এক ফোঁটা অশ্রু হঠাৎই গড়িয়ে পড়ল তার কালচে গাল বেয়ে। হাতের উল্টো পিঠ দিয়ে মুছে নিয়ে আপন মনে হাসল শুষ্ক ঠোঁটে। মার্বেল ভবন। নিজের বিছানায় এপাশ ওপাশ করছে রোজা। ঘড়ির কাঁটার টিকটিক আওয়াজ কর্ণকুঠোরে অসহনীয় ঠেকছে। কিছুতেই মস্তিষ্ক কিংবা হৃদয় প্রশান্ত হতে রাজি নয়। গতকাল রাত থেকেই নিজের রুমের 4 দেয়ালের মাঝে বন্দী হয়ে থেকেছে সে। শুধুমাত্র দাদুর খোঁজ এবং বিলাল রেমানের সঙ্গে সন্ধ্যাকালীন চা ব্যতীত তার মুখ দর্শন করেনি কেউই। নামকে সার্থক করে খাঁচায় বন্দি চড়ুই হয়ে উঠেছে সে। চিন্তার জগৎ তাকে ক্রমশই টেনে নিচ্ছে গভীর হতে আরও গভীরে।
তলিয়ে যাচ্ছে সে অতল অমানিসার গহ্বরে। চারুলতা এবং আসমান, কি সম্পর্ক তাদের? প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, ভাই বোন, প্রাক্তন? কোনটা সঠিক ধরে নেবে সে? এই কি আসমানের অতীত, সুখের অতীত নাকি আধারের অতীত? যা হবে হোক, তাতে রোজার এত অন্তর্জ্বালা কেন হচ্ছে? আসমানের সঙ্গে তার সম্পর্ক একটা চুক্তি, এর বেশি কিছু কোনো কালে ছিল না, হবেও না। তাহলে চারুলতার সঙ্গে সম্ভাব্য সম্পর্ক নিয়ে অবাধ্য অন্তরে এত ঘূর্ণিপাক কেন? প্রথমবারের মতন অনুভূত হওয়া এসব বিশৃঙ্খল অনুভূতি নিয়ন্ত্রণ এবং মোকাবেলায় রোজা অনভ্যস্ত। রাত 2:30। সম্ভব হলো না ছটফট করা। রোজা উঠে পড়ল আরামদায়ক গদি থেকে। আরাম কেদারা থেকে টেনে নিল সিল্কের কোট। ফতুয়ার উপর গায়ে চড়িয়ে পায়ে পায়ে বেরিয়ে এলো সে। প্রবেশ করল হলরুমে। আধো আলো ছায়ার খেলা বিস্তৃত কক্ষটিকে পরিণত করেছে এক নিশাচরের আস্তানায়। এগিয়ে গিয়ে ভারী পর্দা জোর টানে সরিয়ে দিয়ে রোজা উন্মুক্ত করল কাচের দেয়াল। সিটি ইউফোরিয়ার আলোকোজ্জ্বল দৃশ্য ভেসে উঠল দৃষ্টির সম্মুখে। নির্ঘুম রাত্রির অমানিসাকে হার মানিয়েছে হলুদাভা বাতির বহর। সুউচ্চ ভবনগুলোর দিকে একদৃষ্টে চেয়ে থাকল রোজা। তার নয়নে প্রতিফলিত হল দূর আকাশে প্রজ্বলিত একটিমাত্র শুকতারা। ক্লিক। হতচকিত হয়ে রোজা ঘুরে তাকাতেই তাকে দ্বিগুণ মাত্রায় বিস্মিত করে পেন্টহাউসে প্রবেশ করল নিহাত। যথেষ্ট নীরব সে। তবুও রোজার মুখোমুখি হয়ে মুহূর্তেই থমকে গেল নিজ পথে। এক হাতে হেলমেট, অপর হাতে বড়সড় একটা প্যাকেট। স্নিগ্ধ দৃষ্টিতে চেয়ে থাকল রোজা। ও ফুলটুসি, তুমি? ভয় পাইয়ে দিয়েছিলে। কোথায় গিয়েছিলে নিহাত? স্থির কণ্ঠের প্রশ্নে নিহাত ইতস্তত করতে আরম্ভ করল। ওই, না মানে, ইয়ে, আমি কিছু জিজ্ঞেস করেছি। জেরা কেন করছো? দারোগা নাকি তুমি? রোজা কয়েক পা এগিয়ে কঠোর কিছু উচ্চারণ করতে যাচ্ছিল, কিন্তু এর আগেই মৃদু পদশব্দ নীরবতায় ছেদ ঘটালো। নিহাত এবং রোজা উভয়ই মুখ তুলে চাইল। সিঁড়ি বেয়ে দ্রুত নেমে আসছে আসমান, যেন কি এক তাড়া আছে তার। পরিধানে হাতাবিহীন কালো টি শার্ট এবং ট্রাউজার, পাও একদম খালি, মুখে যথারীতি মাস্ক। খানিকটা উদ্ভ্রান্ত দেখালো তাকে। গতকালের পর একবারও আসমানের মুখোমুখি হয়নি রোজা। এক কথায় এড়িয়ে গিয়েছে। আজ এমন সময়ে তাকে দেখে বুকের ভেতর কেমন একটা অনুভব করল সে, নিজেই বুঝে উঠতে পারল না। আসমান ক্ষিপ্ত গতিতে এসে নিহাদের হাত থেকে প্যাকেটটা এক প্রকার ছিনিয়ে নিল। একটা শব্দ উচ্চারণ করল না, যেমন করল না কারো প্রতি দৃষ্টিপাত। বিধ্বংসী এক রূপে হনহন করে এগোলো। সিঁড়ি বেয়ে পুনরায় উঠে গেল উপরে। তার এহেন আগ্রাসী আচরণে রোজা স্তব্ধ হয়ে থাকল। নিহাদের দীর্ঘশ্বাস তাকে বাস্তবতায় ফিরিয়ে আনল। কি ব্যাপার নিহাত? আজ 19 তারিখ। সবসময় প্রফুল্ল থাকা নিহাদের ছায়ায় আবৃত চেহারা এবং খাপছাড়া উত্তর রোজাকে ভড়কে দিল ভীষণভাবে। মাথা কাত করে প্রশ্ন ছুড়ল সে, তো আজ কি কোনো বিশেষ দিন, বিশেষভাবে রাগ প্রকাশের দিন? হাসল নিহাত, কিন্তু তার হাসির আড়ালে লুকায়িত হাহাকারটুকু রমণীর দৃষ্টিছুট হলো না। নিজের দৃষ্টি এড়িয়ে বুকে হাত ভাঁজ করল নিহাত। অস্বাভাবিক শান্ত কণ্ঠে বিড়বিড় করল, 21 সেপ্টেম্বর আসন্ন, চিন্তা করো না। আসমান ভাইয়ের এই সময়ে এমন উগ্র আচরণ অস্বাভাবিক নয়। এত হেয়ালি করছো কেন? 21 সেপ্টেম্বর কি? উত্তর করল না নিহাত। উল্টো ঘুরে দরজা খুলে বাইরে পা রাখল। আমি একটু বাহির থেকে রাতের বাতাস খেয়ে আসি। ক্লিক।
পুনরায় বন্ধ হয়ে গেল দরজা। স্থবির হয়ে রইল রোজা। গুনে গুনে মিনিট দুয়েক। কপালে হাত ঠেকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে সে চলল নিজের রুমের দিকে। কিছুক্ষণ পরেই আবিষ্কার করল তার গন্তব্য নিজের অজান্তেই পরিবর্তিত হয়েছে। সে উঠে যাচ্ছে দোতলায়, দানবটির আস্তানায়। আসমানের রুমের কাছাকাছি এসে যেন সম্বিত ফিরল রোজার। এ কি করছে সে? কেন করছে? কার জন্য করছে কিংবা কোন উদ্দেশ্যে করছে? ঘাট হয়েছে তার। উল্টো ঘুরে চলে যেতে নিলেও আহাম্মক হৃদয় বাদ সাধল। মস্তিষ্ককে শাসালো তীব্র সুরে। গর্ধব। নিজেকে নিজে ধমক লাগিয়ে চলল আবার ফিরতি পথে। আসমানের রুমের সামনে এসে থমকালো। যা আছে কপালে। বোকামির শেষ প্রান্তে এমনিতেও পৌঁছেছে সে। ক্রোধান্বিত সত্তায় জোরে ঠেলে দিল দরজা। অনুমতি না নিয়ে ছেলেটাকে আরও রাগিয়ে দেওয়ার প্রয়াস। তথাপি দরজা খুলে দৃশ্যপট উন্মুক্ত হতেই রোজা নিজের জায়গায় পাথর হয়ে গেল। আসমানের রুমের একপাশের দেয়াল রঙে রঞ্জিত। তরল সাদা রং চুইয়ে চুইয়ে পড়ছে মেঝেতে। মেঝেতে গড়াগড়ি খাচ্ছে রঙের বালতি। বিশাল দেয়াল ক্যানভাসের সামনে দণ্ডায়মান আসমান, যার কালো পোশাক জুড়ে রঙের ছোপ ছোপ দাগ। রোজা এসেছে সেটি খেয়াল করেনি, কিংবা খেয়াল করলেও নজর দেওয়ার প্রয়োজন বোধ করেনি। মেঝেতে রাখা রঙের একটা বালতি তুলে সজোরে ছুঁড়ে দিল দেয়ালে। আঘাতের তোড়ে পাত্র ভেঙে ছিটকে গেল চারিপাশে। ছিটকে ছিটকে গেল লাল রং চারিপাশে। আসমানের ঊর্ধ্বাঙ্গ আবৃত করল রঙিন আবহে। কোনো চিন্তা নেই তার, নেই ন্যূনতম অনুভূতি। নিজের দুই হাত কালো রঙের বালতিতে চুবিয়ে তুলল আসমান, ছুঁয়ে দিল দেয়ালে। অপটু হাতে অদ্ভুতুরে চেষ্টায় ধীরে ধীরে ফুটে উঠতে থাকলো এক নারীর মুখাব্যয়। দরজার সাথে দণ্ডায়মান রোজা নিজের দৃষ্টি ফেরাতে পারল না দৃশ্যটি থেকে। বেরসিক রং ছিটকে অভিজাত কক্ষটি সর্বনাশ করছে। অশুভ বর্ণতায় ছেয়ে ফেলছে মূল্যবান বহু জিনিসপত্র। কিন্তু কারিগরের বিশ্রাম নেই। উভয় হাতে দেয়ালে অদেখা এক নকশা প্রস্তুতকরণে ব্যস্ত সে। হাতের চালনা কালো রঙের রক্তছোঁয়া টান ক্রমশই যেন এক করুণ চিত্র ফুটিয়ে তুলছে। অতি ক্ষিপ্ত দুর্বার রীতিমতো পাগলপ্রায় আসমান, যেন এক অবাধ্য চিত্রশিল্পী নিজের মৃত্যুচিত্র এঁকে চলেছে। এক মুহূর্ত থামল সে। দেয়ালে হাত ঠেকিয়ে হাঁপালো। রোজার অব্যক্ত নয়নে প্রতিফলিত হল শৈল্পিক নিদর্শন, এক নারী মূর্তি তৈরির আপ্রাণ প্রচেষ্টা। অপটু কর্মে দেখতে লাগছে কদাকার, তবুও যেন কোথাও একটা আর্তনাদ লুকায়িত রয়েছে চিত্রপটে। সাদা ক্যানভাস, তাতে কালো বর্ণে এলোমেলো রমণীর অব্যয়। শুধুমাত্র দীর্ঘাকার চুলরাশি বোঝা সম্ভব। তার পাশেই ছোপ ছোপ রক্তের মতন লালচে ঢেউ। এর কি অর্থ? আনমনে এগিয়ে গেল রোজা। আসমান তখনও হাঁপাচ্ছে। হঠাৎই ঘটালো সেই কাণ্ডটি। লাল রং নিঃশেষ হয়েছে আগেই। রমণীর ঠোঁটে দেওয়ার মতন বর্ণ অবশিষ্ট নেই। অতএব তুলে নিল বালতির ভাঙা অংশ। স্পর্শ করল নিজের কালো রঙে ভর্তি হাতে। জোর টানে কালোর দুনিয়া ভেদ করে উদ্গীরিত হলো রক্তস্নাত প্রবাহ। মুহূর্তেই তা ছুঁয়ে দিল রমণীর ঠোঁটে। অতি যত্নে গড়া রক্ত নিজের। তাকিয়ে রইল বিমুগ্ধ নয়নে। যেন এর তুলনায় চমৎকার কোনো দৃশ্য এই আখি দর্শনে সক্ষম হয়নি কোনো কালে। পাগল হয়ে গিয়েছ? দৃঢ় বন্ধনীতে রোজা চেপে ধরল আসমানের কবজি। একটানে সরিয়ে নিল দেয়াল থেকে। দৃষ্টিতে তার অগ্নিশিখা দুর্বার দুঃসাহস। কিলিং মেশিনের কৃষ্ণগহ্বর রূপান্তরিত হয়েছে প্রজ্বলিত তারকারাজিতে। একটা চর দিয়ে সব পাগলামি ছুটিয়ে দেব। আঁকাআঁকি করা ঘুচিয়ে দেব জনমের মতন।
ইডিয়েট। আসমানের রক্তাক্ত হাত নিজের 2 হাতে চেপে ধরল রোজা। রং ছোঁয়ার পরোয়া করল না। উদ্গ্রীব হয়ে তাকালো এদিক সেদিক। উৎকণ্ঠা নিয়ে শুধালো, ফার্স্ট এড কিটটা কোথায় রেখেছ? মিনি ফ্রিজের উপরের তাকে লাল বর্ণের ক্রস অঙ্কিত বাক্সটি নজরে পড়ল। দ্রুত ছুট লাগালো। সেটা হাতে নিতেই লক্ষ্য করল আসমান পুনরায় ফিরেছে নিজের কাজে। হাতের ক্ষত ঘষে ঘষে রাঙিয়ে তুলছে দেয়াল। গভীর থেকে গভীরভাবে অন্তর যেন ধপ করে পতিত হলো সমুদ্র মাঝে। দৌড়ালো রোজা ঊর্ধ্বশ্বাসে। আসমান কাঁধ খামচে ধরে সরিয়ে আনলো দেয়ালের কাছ থেকে। কিন্তু দানবকে রুখবে সাধ্য কি তার? ঠেলে পুনরায় এগোলো। বুকে হাত রেখে পিছনে ধাক্কা দিয়ে সরাতে থাকলো রোজা। অতর্কিতে আক্রান্ত হলো তার গ্রীবাদেশ। আসমানের বলিষ্ঠ হাত চেপে বসল। নিঃশ্বাস রুদ্ধ হয়ে গেল সম্পূর্ণ। অশরীরী দৃষ্টিতে দৃষ্টি মেলালো রোজা। টলটলে আবেদনে, কিন্তু মায়া নেই, দয়া নেই, করুণা নেই, অনুভূতি নেই পরাশক্তির অন্তরে। ঠোঁটে ঠোঁট চেপে কৃষ্ণগহ্বরে নিজেকে বিলীন করল রোজা। দৃষ্টি থেকে তার বিদায় নিল আতঙ্ক। ঘিরে ধরল আবেগের মায়াজাল। অনুভূতি বনাম অনুভূতিহীনতা আজ মুখোমুখি। টলল হিমালয়। ঢিলে হয়ে এলো হাতের বাঁধন। ফুসফুসে প্রবেশ করল অক্সিজেন। নিঃশ্বাস নিল রোজা একটুখানি। তার কণ্ঠ তখনও আবদ্ধ আসমানের হাতে। সম্মুখে ঝুঁকল পিশাচ। তার অপর হাত উঠে এলো, ছুঁয়ে দিল রোজার কপাল। নামতে থাকলো সমস্ত চেহারা বেয়ে। তরল কালো রঙের ভেজা শিরশিরে অনুভূতি রোজার অব্যয়ে তরঙ্গ প্রবাহিত করল। বৈদ্যুতিক তরঙ্গ যেন। শরীরের সমস্ত রোমকূপ জুড়ে ছড়িয়ে পড়ল শীতল শিহরণ। অতি যত্নে তাকে অশুভ বর্ণে রাঙিয়ে তুলছে পরাশক্তিরাজ। আসমানের হাত নামল রোজার কাঁধে। সিল্কের বাধা সরিয়ে প্রবেশ করল গভীরে। কালো রঙের দাগে কলঙ্কিত হলো রোজার অঙ্গ। ভ্রুকুচকে চোখ বুজে নিল মানবী। এতটা নিগুড় স্পর্শ সহ্য করা যায়? শিউরে উঠে অস্ফুষ্ট উচ্চারণ করল, আসমান। থমকালো স্পর্শ। তার সঙ্গে খুলল চোখের পাতা। দৃষ্টি মেলে চাইল রোজা। অব্যক্ত এক অনুভূতি মাঝে। আসমানের তর্জনী উঠে এলো উপরে। কণ্ঠনালী বেয়ে সরাসরি অধরে। যেন নিজের প্রিয় খেলনা ছুঁয়ে দেখছে কোনো শিশু। হৃদস্পন্দন বিলুপ্ত হয়েছে রোজার। মস্তিষ্ক হারিয়েছে বিচার বিবেচনাবোধ। আসমানের বৃদ্ধাঙ্গুল ছুঁয়ে গেল তার নিম্ন ওষ্ঠে। কালো রঙের পাশাপাশি ল্যাপটালো রক্তিম রক্ত। ডানে বামে উপরে নিচে। বৃদ্ধাঙ্গুল বয়ে গেল আপন গতিতে। মুখে রক্তের নোনতা এবং রক্তের তেতো স্বাদ টের পেল রোজা। থু করে ফেলতে যাচ্ছিল, কিন্তু আসমানের আঙুলের বাধায় পড়তে হলো তাকে। ঠোঁট তর্জনীতে আবদ্ধ করে রেখেছে সে। হ্যাভ ইউ এভার টেস্টেড ইউর ব্লাড? মাস্কের অন্তরাল থেকে প্রশ্নটি রোজাকে বিষাক্ত আবেগে ব্যাকুলিত করে তুলল। তার নিকটে ঝুঁকল আসমান, অদ্ভুত এক উষ্ণতা ছড়িয়ে। কানে তাড়িত কণ্ঠটি ঘূর্ণিঝড় তুলল, আই ডিড। ইট টেস্টেড লাইক হেল। গা গুলিয়ে উঠল রোজার। আসমানের আঙুল একটুখানি সরতেই ধু করে ফেলল সে একপাশে। তবুও যেন মুখের ভেতর বিস্বাদ অনুভূত হচ্ছে। আর ইউ ইনসেন? রোজার বিতৃষ্ণাখচিত চেহারা লক্ষ্য করে এমন প্রতিক্রিয়া আশা করল আসমান। তথাপি তার ন্যায়ী প্রত্যাশায় বুড়ো আঙুল দেখিয়ে রোজার কণ্ঠস্বর শুধালো, কেন? তুমি কি ভ্যাম্পায়ার নাকি ভ্লাদ্দা ড্রাকুলা? এক মুহূর্ত নির্বাক চেয়ে থাকল আসমান। রোজাও কটমট করে বিপরীত আগ্রাসী দৃষ্টি নিক্ষেপে ব্যস্ত।
পরক্ষণেই তাকে হতবিহ্বল করে দিয়ে খিলখিলিয়ে এক মৃদু হাসির আওয়াজ ভেসে এলো কানে। নিজের শ্রবণেন্দ্রিয়কে বিশ্বাস করতে বেগই পেল রোজা। হাসল আসমান। টানা 10 সেকেন্ড। বরফখণ্ডে পরিণত হওয়া রোজার নিকটে ঝুঁকল। তার চুল থেকে কালো সাদা বর্ণালীর মিশ্রণ টপ টপ করে গড়াতে থাকলো পরনের সিল্কের কোটের উপর। যেন হোলি খেলেছে উভয়ে, অশুভ বর্ণের হোলি। আসমানের ভারী নিঃশ্বাস প্রশ্বাসের ধ্বনি শিহরণ তুলল অঙ্গ জুড়ে। যেন বিশ্রাম নিচ্ছে শিকারী পশু, বহু কাঙ্ক্ষিত এক বিশ্রাম। একবার দুইবার নিজেকে সন্নিকটে টেনে আসমানের বুকের কাছে কান পাতল রোজা। শুনতে থাকলো ধীরগতির অবিচলিত হৃদস্পন্দন। তাহলে হৃদয় আছে তার, স্পন্দিত হচ্ছে আর 5টা সাধারণ মানুষের মতোই। মুহূর্তের গাঢ়ত্ব এতটাই অত্যাধিক যে নিজেকে আটকে রাখা সম্ভব হলো না। কাকে আঁকতে চাইছিলে? প্রশ্নটি উত্থাপিত হতেই ঘুমন্ত শিকারী নিদ্রাভঙ্গ হলো। শটান ঠেলে দিল রোজাকে দূরে। দেয়ালে ধাক্কা খেল শরীর। বিস্মিত হয়ে তাকিয়ে থাকল রোজা দানবিক দৃষ্টি মাঝে। ক্রমশই রক্তপিপাসু হয়ে উঠছে তা। ফোনের ভাইব্রেশনে আসমান পকেটে হাত ভরল। ফোন তুলে কানে লাগালো। যথারীতি নৈশব্দ। তারপর ফোন কেটে পুনরায় পকেট ভর্তি করল। উল্টো ঘুরে কাবাট খুলে গায়ে জড়ালো কালো হুডি। রঙের দাগের পরোয়া করল না বিন্দু মাত্র। টুপি মাথায় তুলে একটা ওয়েস্টব্যান্ড লাগালো কোমরে। তাতে একটা ছোটোখাটো ব্যাগ। ভেতরে কি আছে তা রোজার বোধগম্য হওয়ার আগেই মাস্ক বদলে নতুন মাস্ক পরে হনহন করে এগোলো আসমান বাইরের দিকে। একটিবার শুধু দৃষ্টিপাত করল রোজার পানে। অতঃপর অদৃশ্য হয়ে গেল রুম থেকে। কোথায় গেল এত রাতে? রোজা জানে প্রশ্নের উত্তর পাবে না। তার হৃদয় বর্তমানে কোনো প্রকার প্রশ্ন করা কিংবা অনুভূতি অনুভব করার অবস্থায়ও নেই। কি হয়ে গেল তার সাথেই মাত্র? কি ব্যাখ্যা এর? দেয়াল ঘেঁষে মেঝেতে বসে পড়ল রঙে কলুষিত হওয়া রোজা। 2 হাতে আঁকড়ে ধরল হাঁটু। আসমানের রক্ত জমাট বেঁধেছে তার ঠোঁটের চামড়ায়। অদ্ভুত এক শূন্যতা অন্তর জুড়ে। আপনা আপনি রোজার দৃষ্টি আপতিত হলো দেয়ালে। যে দেয়াল জুড়ে অঙ্কিত রয়েছে শুধুই হাহাকার এবং যন্ত্রণা। ভোরের টিমটিমে আভায় উদ্ভাসিত বুড়িগঙ্গার তট। পচা পানির গন্ধ গায়ে জ্বালা ধরালেও প্রভাতকাল এখানে অতি প্রাকৃত। কালো জলে স্বর্ণালী দীপ্তির ছোঁয়া বড়ই হৃদয় হরণীয়া। দূর সদরঘাটে লঞ্চের নিত্য যাতায়াত। দীর্ঘ সিটির শব্দ, মানুষের কোলাহল এবং কুলিদের হাঁকডাক। সম্মিলিত প্রচেষ্টা জাগ্রত করে তুলছে ঘুমন্ত নগরীকে। দূষিত জলে নির্জন ঘাটে ভাসমান অকর্মা লঞ্চটি। রং উঠে জং ধরে বিতিকিস্ত্রী অবস্থা। মেরামত করে চালানোর উপায়ও অবশিষ্ট নেই। পড়ে আছে লোহার জঞ্জাল হিসেবে, বিক্রি হওয়ার আশায়। যদিও এখনও ভাসছে নদীর জলে। প্রভাতী বায়ুতে এদিক সেদিক দুলছে ক্ষণে ক্ষণে। লঞ্চের ছাদের চিমনিতে শিকলে আবদ্ধ রায়হান। বেধড়ক পিটুনিতে অবস্থা কাহিল। শরীর ছাড়ানোর শক্তিটুকু নেই যেন। কারা হামলা করেছিল তার উপর? ওই মাঙ্গের নাতি আশিক। একবার শুধু বাপমা তাকে বাঁচাক, তারপর হচ্ছে ওই আশিকের। 14 গোষ্ঠী খালাস করে দেবে, বংশ হবে নির্বংশ। অলস মস্তিষ্ক তার শয়তানের কারখানাই হয়ে থাকল। যতক্ষণ না মিটমিটে আলোয় ছাদে কাউকে উঠে আসতে দেখল। আগাগোড়া কালো পোশাকে মোড়ানো এক সত্তা। প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে এগিয়ে আসছে ধীর গতিতে। লোহার মেঝেতে তার ভারী বুট জুতো শব্দ তুলছে। না চাইতেও এক শিহরণ অনুভূত হলো রায়হানের। এই অস্তিত্বের এক অশরীরী প্রভাব রয়েছে।
কে তুই? প্রশ্নের উত্তর প্রদানে অনাগ্রহী সত্তা উবু হয়ে বসল রায়হানের সামনে। তুই যেই হস না কেন, একদম কিন্তু শেষ যাই না রাখিস। আমার মায় খাদ্যমন্ত্রী, আর বাপ জানতে চেয়েছি। কণ্ঠটি এতটাই গভীর যে রায়হানের ভেতরে শব্দগুলো যেন জট পাকিয়ে গেল। পকেট থেকে হাত বের করল সে, তাতে একটা ধারালো চাপাতি। গলা শুকিয়ে এলো রায়হানের। নিজে শনি নিজে ডাইক্কা আনিস না। স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু আমার দুঃসম্পর্কের খালু লাগে। বাপ চাচা নানা খালা দাদা ৩৬ গোষ্ঠীর গৌরব ছাড়া নিজের কিছু থাকলে বলো। থতমত খেয়ে গেল রায়হান। এ কেমন বান্দা, কি বলবে একে? ভয় ডর কিছু কি আদতেও নেই এর? অবশ্যই নেই, থাকলে নিশ্চয়ই। আহ! ভাবনার সমাপ্তির আগেই আত্মচিৎকার বেরিয়ে এলো কণ্ঠ থেকে। মুহূর্তেই আবদ্ধ হলো তার মুখ, গুজে দেওয়া হলো ভারী কাপড়। শুধুই গোঙানি। বদ্ধ উন্মাদের পাল্লায় পড়েছে রায়হান। উন্মাদ নয়, স্বয়ং মৃত্যুদূত। শরীরের চামড়া একটু একটু করে কেটে নিচ্ছে চাপাতি দিয়ে। অতি যত্নে কাজটা করছে। টুকরোগুলো ছড়িয়ে ছিটিয়ে ফেলছে। প্রভাতের কাকের দল দূরে ঠুকরে ঠুকরে আস্বাদন করছে তা। দৃশ্যটি লক্ষ্য করে গা গুলিয়ে উঠল রায়হানের। শারীরিক যন্ত্রণা কোথায় সে জানে না, শুধুমাত্র দেখতে পাচ্ছে রক্ত, রক্তের সাগর। রায়হানের সমস্ত হাত এবং বুকের চামড়া তুলল ১ ঘন্টা ব্যয় করে। ততক্ষণে তেজস্বী দিবাকর নিজের চোখ রাঙানি দেখাতে শুরু করেছে। কাঁপছে সমস্ত শরীর নরক যন্ত্রণায়। এইটুকু যথেষ্ট নয় রক্তাক্ত চিত্রকর্ম রচয়িতার জন্য। পকেট থেকে বের করলো একটা কৌটো মরিচের, মাথায় ঢেলে দিল। কাটা ঘায়ে নুনের ছিটা, প্রবাদের বাস্তব প্রতিফলন। রায়হানের অমানসিক গোঙানির আজ একটাই অর্থ, সৃষ্টিকর্তা যেন তাকে মৃত্যু দেয় অতি দ্রুত। খালি কৌটো ফেলে হাতঝাড়া দিল সে। তাকালো আকাশের দিকে, যেথায় উদিত হয়েছে রবি। বিড়বিড় করল, বারবিকিউ হতে আর বেশি দেরি নেই। রায়হানের অশ্রুসিক্ত দৃষ্টি, আকুতি আর্তনাদ কিংবা হাহাকার বিন্দুমাত্র টলাতে সক্ষম হলো না তাকে। নিজের কাজের প্রতি সন্তুষ্ট হয়ে প্রাণ ভরে চামড়া তুলে নেওয়া দেহাংশ অবলোকন করল সে। তার নয়ন জুড়ে প্রকাশ পেল তৃপ্তি। খোদা যেন তোকে অতি ধীর মৃত্যু দান করেন। নো পেইন অ্যান্ড অ্যাকসেপ্ট পেইন। এইটুকুই। উল্টো ঘুরল সে, রক্তাক্ত গ্লাভস টেনে খুলে পকেটে ভরল। চাপাতি ছুঁড়ে ফেলল বুড়িগঙ্গার জলে। অতঃপর নেমে গেল সিঁড়ি বেয়ে। একবারও তাকালো না পিছন ফিরে। নিথর চেয়ে থাকল রায়হান। ক্রমেই চরচর করে জ্বালা উঠছে সর্বাঙ্গে। তার দৃষ্টি আপতিত দূরে, যেখানে খুবলে খুবলে শরীরের চামড়া খাচ্ছে আবর্জনার পাখিরা। কি তার অপরাধ? কেই নরপিশাচ? জবাব দিল সূর্যের তেজস্বী আলোর বর্ষণ। গরম তেলে ভাজা মাছের মতন ছটফট করে উঠল রায়হান। সকাল সকাল গোসল সারতে হয়েছে রাত্রির গার্তবর্ণ ধুয়ে মুছে অন্তর এবং শরীর উভয় সাফ করতে। অতঃপর সিটি ইউফোরিয়ার সুপার মার্কেটে গিয়েছে রোজা। ২টা উদ্দেশ্য। ১, সকালে নাস্তার জন্য কিছু জিনিস প্রয়োজন। বিলাল রেমানের উদ্দেশ্যে কিছু নিবেদন করা উচিত। ২, কিছুটা মুক্ত পরিবেশ দরকার অস্তিত্বের। কেনাকাটা শেষ করে মার্বেলে ফিরে লিফটে ঢুকল রোজা। তা থমকালো ২৬ তলায়। ডিং করে দরজা খুলতেই মুখোমুখি হলো চারুলতা। একে অপরের দিকে নীরব দৃষ্টি নিক্ষেপ করল উভয় রমণী। অতঃপর একটা নিঃশ্বাস ফেলে প্রবেশ করল সে। ৩০ তলার বোতাম চাপাই আছে। চারুলতার গন্তব্য আসমানের পেন্ট হাউস।
অস্বস্তিকর নীরব এক পরিবেশ। লিফট খুলতেই হনহন করে রীতিমতো ছুটল রোজা। যত দ্রুত সম্ভব বাসায় ঢুকে চারুলতার দৃষ্টির আড়াল হতে চায়। দরজার সামনে থমকেই হঠাৎ মনে পড়ল কার্ড নিতে ভুলে গিয়েছে। পিনকোড জানা নেই। হতাশায় চুল ছিঁড়ে ফেলার আগেই চারুলতা হাত বাড়ালো। রোজা সরে গেল। ভাবল পিনকোড দেবে, কিন্তু তাকে অবাক করে দিয়ে দরজা আড়াল করে রোজার মুখোমুখি হলো লাস্যময়ী সুদর্শনা তরুণী। নিজের বুকে হাত ভাঁজ করে চাইল, আমি কোনো প্রকার ভনিতা করব না, যা বলার সরাসরি বলছি। আমি আসমানকে ভালোবাসি। সর্বাঙ্গ জ্বলে উঠল যেন রোজার। হাতের মুঠো শক্ত করে দৃষ্টি সরিয়ে নিল মুহূর্তে। চারুলতার কণ্ঠ কর্ণপাত করতে না চাইলেও হতে বাধ্য হলো। কিন্তু তার অর্থ এই নয় যে আসমানও আমাকে ভালোবাসে। মজা করছো আমার সাথে চারুলতা? অদূরেই যে প্রশ্ন ছুড়ল রোজা। এগুলো সুদর্শনা। ছুঁয়ে দিল তার কাঁধ। কণ্ঠ খাদে নামিয়ে বিড়বিড় করল, ভিডিওতে যাকে দেখেছ সে আমি না, আমার যমজ বোন। বজ্রাহত হলেও বোধহয় মানুষ এতটা হতচকিত হয় না যতটা রোজা হলো। ফ্যাল করে তাকিয়ে থাকলো অবিশ্বাস নিয়ে। চারুলতা স্থির কণ্ঠে জানালো, আমি চাই না আসমানকে নিয়ে কিংবা আমাদের সম্পর্ক নিয়ে কোনো ভুল ধারণা পোষণ করুক কেউ। আমার ওর প্রতি ভালোবাসা নিষিদ্ধ নয়। আসমান আমার ভাই নয়, দুলা ভাই। একজন মানুষের উপর পরপর দুইবার বজ্রপাত হওয়া কি সম্ভব? ভিডিওতে যাকে দেখেছ সে আসমানের স্ত্রী, আমার বড় আপু। চিত্রলেখা। রোজার হাত থেকে সশব্দে শপিং ব্যাগ মেঝেতে পড়ে গেল। টমেটো সসের কাচের বোতল ছিটকে চারিপাশে ছড়িয়ে পড়ল থকথকে রক্তের মতন।